আসসালামু আলাইকুম। এখন আমরা শুরু করব হলো আইজিএ অ্যান্টিবডি সম্পর্কে। আমাদের দেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় যে অ্যান্টিবডি ইজ কল্ড আইজিজি অ্যান্টিবডি। দেন আইজিজি অ্যান্টিবডির পরেই আমাদের দেহে পরিমাণে সবচেয়ে বেশি পাওয়া যায় আইজিএ অ্যান্টিবডি। এই জন্য বলতেছি ইজ কল্ড সেকেন্ড মোস্ট অ্যাবান্ডান্ট অ্যান্টিবডি। এখন এই আইজি অ্যান্টিবডি কোথায় তার ইফেক্টর ফাংশনটা সবচেয়ে বেশি ভালো দেখায়? মূলত আমরা জানি যে সকল ধরনের অ্যান্টিবডিগুলো আমরা মূলত ব্লাডে পাই, ঠিক আছে, বা প্লাজমাতে পাই, আমরা গত ক্লাসগুলো পর্যন্ত দেখে আসছি। বাট দ্যাট অ্যান্টিবডি মানে এই আইজি অ্যান্টিবডি নট অনলি প্রেজেন্ট ইন ব্লাড, মানে ব্লাডে তো আসেই, বাট অলসো প্রেজেন্ট ইন লার্জ কোয়ান্টিটিস অন অল মিউকোসাল লাইনিং অফ দ্য বডি অ্যান্ড অল বডি সিক্রেশন। তার মানে কিছু বডিতে মিউকোসাল লাইনিং সিক্রেশনের মধ্যে সে থাকে এবং অন্য যে কোনো ধরনের সিক্রেশনের মধ্যেই আইজি অ্যান্টিবডি থাকে। অ্যান্ড হোয়াট ইজ মিউকোসাল লাইনিং অ্যান্ড হোয়াট ইজ মিউকোসাল লেয়ার অ্যান্ড সিক্রেশন বাড়ি বা কি বা কেন এগুলো আইজি অ্যান্টিবডির মধ্যে থাকে বা আইজি অ্যান্টিবডি এদের মধ্যে থাকে অ্যাকচুয়ালি। এখন মিউকোসাল লেয়ার আসলে বলতে আমরা কী বুঝি? আমরা আমাদের দেহের বেশ কিছু অর্গানেলস আছে যেগুলোর সাথে আমাদের বাইরের পরিবেশের সরাসরি একটা প্যাসেজ বা সরাসরি একটা কানেকশন আছে, যেমন নাক, মুখ, গলা, দেন জিআইটি, ইন্টেস্টাইন, ইউরিনারি ট্র্যাক্ট, এগুলোর সাথে কিন্তু আমাদের বাইরের সরাসরি একটা প্যাসেজ আছে। কারণ আমরা ইনহেল যখন করি বাতাস, তখন কিন্তু বাতাসের সাথে আমরা আরও 1 ডজন প্যাথোজেন আমাদের নাক, মুখ, গলা দিয়ে ভিতরের দিকে নিয়ে নিই। এছাড়া আমরা যখন খাবার খাই, তখন এই খাবার কিন্তু ডিরেক্টলি স্টোমাক থেকে ইন্টেস্টাইনে যায়। তার মানে কি, এইসব পথ দিয়ে, এইসব প্যাসেজ দিয়ে সহজেই কিন্তু প্যাথোজেন আমাদের শরীরে এন্টার করতে পারে। তো এই জন্য শরীরের সিস্টেম বা হিউম্যান ফিজিওলজিক্যাল সিস্টেম এইসব অঞ্চলে নাক, মুখ, গলা, দেন ইন্টেস্টাইন, ইউরিনারি ট্র্যাক্ট, এইসব অঞ্চলে একটা এক্সট্রা লেয়ার তৈরি করছে, যেই লেয়ারগুলা কিছু তরল পদার্থ, কিছু আঠালো জাতীয় পদার্থ সিক্রেশন করে, হ্যাঁ, এবং যেই সিক্রেশনের মধ্যে থাকে হলো এই আইজিএ অ্যান্টিবডি। এবং সেই সিক্রেশন করার ফলে এই আইজি অ্যান্টিবডি আমাদের যে নাক, মুখ, গলা বা ইন্টেস্টাইনের মধ্যে যে প্যাথোজেনগুলো ঢুকলো সেগুলোকে সহজেই কিল করতে পারে। এবং ওই সিক্রেশনগুলোকে আমরা বলতেছি মিউকোসাল সিক্রেশন। এবং সেই সিক্রেশন যারা করে তারা হলো মিউকোসাল লাইনিং বা মিউকোসা সেল, মিউকোসাল এপিথেলিয়াল সেল। যেমন আমি এখানে দেখিয়েছি, আশা করি বুঝতে পারছি। এটা ইন্টেস্টাইন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট। এটার এই যেটা লুমেন, লুমেন মানে গহ্বর, যেখান থেকে খাবারগুলো ভিতরের দিকে ঢুকে, পেট থেকে, স্টোমাক থেকে খাবারগুলো ভিতরের দিকে ঢুকে। এবং এটা ঠিক উপরের দিকে আছে অ্যাপিথেলিয়াম, দেন ল্যামিনার প্রোপ্রিয়া একটা অঞ্চল, এটা আমরা দেখবো একটু পরে, খুবই গুরুত্বপূর্ণ অঞ্চল। দেন এই যে আমাদের সাব মিউকোসা বা মিউকোসাল লেয়ারটা আছে, এবং এই সব মিউকোসাল লেয়ার থেকে বিভিন্ন ধরনের সিক্রেশন হয়, যে সিক্রেশনগুলোর মধ্যে মূলত আইজি অ্যান্টিবডি থাকে। এবং যখন কোনো ধরনের প্যাথোজেন এই লুমেন দিয়ে প্রবেশ করে খাবারের মাধ্যমে বা ইনহেলারের মাধ্যমে নাক, মুখ, গলার ক্ষেত্রে, তখন এই মিউকোসাল লেয়ার সিক্রেশনের মাধ্যমে আইজি অ্যান্টিবডি আসে এবং সেই অ্যান্টিবডিগুলোকে সেই অ্যান্টিজেনগুলোকে কিল করে ফেলে। এই জন্য এখানে বলা হয়েছে আইজি ইজ দ্য মেজর মিউকোসাল অ্যান্টিবডি অফ দ্য বডি দ্যাট প্রোটেক্টস মিউকোসাল সারফেসেস ফ্রম ইনফেকশন। ইট মেইনলি ফাউন্ডস ইন স্যালাইভা, টিয়ার্স, সবই কিন্তু সিক্রেশন, মিউকাস, রেসপিরেটরি ট্র্যাক্ট সিক্রেশন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট সিক্রেশন অ্যান্ড ব্রেস্ট মিল্ক। মায়ের বুকের দুধেও কিন্তু আইজি অ্যান্টিবডি থাকে, এটা আমি একটু পরেই পড়বো। এখন আমরা যদি প্রসেসটা বুঝি বা প্রসিডিউরটা বুঝি কীভাবে এই জিনিসটা হয়, আমি এখানে একটা ফ্লোচার্টের মতো পড়ানোর চেষ্টা করতেছি। এটা বিভিন্ন মেকানিজমে ঘটতে পারে বা বিভিন্ন ধরনের এখানে এটা শুরু করা যেতে পারে। আমি আগে শুরু করি। যেমন এটা হলো লুমেন সাইট, আমি এখানে দেখাচ্ছি লুমেন সাইট। লুমেন মানে কোনটা? যেখান দিয়ে খাবার ঢুকবে বা প্যাথোজেন ঢুকবে ডিরেক্টলি আর কি। এটা হলো লুমেন বা গহ্বরের সাইডটা। দেন এটা হলো একটা মিউকোসাল অ্যাপিথেলিয়াল সেল, যেটা কিনা মিউকাস সিক্রেশন করতে সাহায্য করবে। আর এইটা হলো ঠিক নিচে তার একটা লেয়ার, ইজ কল্ড ল্যামিনা প্রোপ্রিয়া অঞ্চল, ঠিক আছে। এখন খেয়াল করি, লুমেন দিয়ে প্যাথোজেন আমাদের শরীরের মধ্যে ঢুকলো এবং মাঝে মাঝে প্যাথোজেন এখানে অনেক সময় ডিস্ট্রয় হয়ে যেতে পারে মিউকোসাল সিক্রেশনের কারণে। বাট যদি কখনো কোনো প্যাথোজেন এই মিউকোসাল অ্যাপিথেলিয়াল সেল দিয়ে ভিতরের দিকে ঢুকে, মিউকোসাল অ্যাপিথেলিয়াল সেল দিয়ে ভিতরের দিকে ঢুকে যায়, তখনই কিন্তু আমাদের এই যে ল্যামিনা প্রোপ্রিয়া অঞ্চলে থাকা কিছু লিম্ফয়েড টিস্যু, কিছু পাহারাদার, ঠিক আছে, অ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন ম্যাল্ট আছে, টনসিল বা পেয়ার প্যাচেস থাকে মূলত ইন্টেস্টাইনের মধ্যেই। টনসিলস বা আমাদের ম্যাল্ট, কিছু লিম্ফয়েড টিস্যু, এই টিস্যুগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। সেই টিস্যুগুলা সাহায্য করে এই প্যাথোজেনটাকে ওই ল্যামিনার প্রোপ্রিয়া অঞ্চলে থাকা ডেন্ড্রাইটিস সেল বা ম্যাক্রোফেজ সেলকে ধরতে। তার মানে ম্যাল্ট, টনসিল বা পেয়ার প্যাচেস বিভিন্ন লোকেশনে বিভিন্ন জিনিস থাকে, যেমন টনসিল থাকে থ্রোটে, গলাতে থাকে। তো সেই ক্ষেত্রে এই ম্যাল্টের মধ্যে আবার ভাগ আছে, যেমন গ্যাল্ট আছে, দেন ন্যাল্ট আছে, ঠিক আছে, নেজাল কিছু অংশ আছে, গাট মাইক্রোবায়োটা কিছু অংশ আছে। তো মানে মূল কথা, এরকম কিছু কেমিক্যাল সাবস্টেন্স আমাদের এই প্যাথোজেনটাকে আমাদের
চিনাইতে সাহায্য করে ল্যামিনার প্রক্রিয়া অঞ্চলে থাকা ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজকে। দেন ডেনড্রাইটিক সেল এবং ম্যাক্রোফেজ ওই প্যাথোজেনটার অ্যান্টিজেনটাকে ক্যাচ করে অ্যান্টিজেনটাকে ছোটো ছোটো অংশে ভাগ করে সেটা নিয়ে যায় একটা লোকাল লিম্ফয়েড অর্গানের মধ্যে, যেখান থেকে বি সেল অ্যাক্টিভিটির মাধ্যমে অ্যান্টিবডি ফর্মেশন হবে। দেন লোকাল লিম্ফয়েড অর্গানে কী করলো, ডেনড্রাইটিক সেল বা এম সেল ল্যামিনার প্রক্রিয়া অঞ্চল থেকে আবার নিয়ে গেল তার লোকাল লিম্ফয়েড অর্গান, যেখানে অ্যাকচুয়ালি বি সেলগুলো আছে, যেমন হতে পারে এটা নিজে টনসিল অথবা হতে পারে অ্যাডিনোয়েড কিছু টিস্যু, এগুলোর মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেই লিম্ফ সিস্টেম থেকে আমরা দেখেছি আগেও, লিম্ফ সিস্টেম থেকে আমাদের বি সেল অ্যাক্টিভেট হলো ওই অ্যান্টিজেনের কারণে। অ্যাক্টিভেট হওয়ার পরে সেই অ্যাক্টিভেটেড বি সেল আবার পুনরায় ফেরত আসবে ল্যামিনার প্রক্রিয়া অঞ্চলে। ইটস কল্ড হোমিং। হোমিং মানে আবার ঘরের ছেলে ঘরে ফেরত আসছে আর কি। তো হোমিংয়ের মাধ্যমে যখন আবার ল্যামিনার প্রক্রিয়া অঞ্চলে ফেরত আসলো, তখন সেই অ্যাক্টিভেটেড বি সেল প্লাজমা সেলে ডিভাইডেড হবে এবং সেই প্লাজমা সেল সেই প্লাজমা সেল তৈরি করবে হলো একটা অ্যান্টিবডি, তাই না? এখন সেই অ্যান্টিবডি নামগুলোই হলো আমাদের আইজিএ অ্যান্টিবডি। এখন এর মধ্যে কিছু কিছু প্লাজমা সেল তৈরি করবে হলো আপনার মনোমার আইজিএ অ্যান্টিবডি, ইটস কল্ড IgA1 অ্যান্টিবডি, সাবক্লাস আর কি। আর কিছু কিছু প্লাজমা সেল তৈরি করবে হলো ডাইমেরিক ফর্মে আইজিএ অ্যান্টিবডি, ইটস কল্ড মেনলি IgA2, IgA1ও থাকতে পারে ডাইমেরিক ফর্মে, বাট মূল কথা হলো যে মনোমারিক ফর্ম যেগুলো আছে অ্যান্টিবডিগুলো সেগুলো চলে যাবে ব্লাডে, ঠিক আছে, ব্লাডে চলে যাবে। আর যেগুলো ডাইমেরিক ফর্মে সেগুলো কাজ করবে হলো মিউকাল সেল সিক্রেশনের মধ্যে। এখন IgA2 অ্যান্টিবডি যেটা আছে ডাইমেরিক ফর্মে যে চেনের মাধ্যমে যুক্ত হলো, সেইটা কিন্তু আমাদের এখন যাবে হলো কোথায়, আমাদের মিউকোসাল অ্যাপিথেলিয়াল সেলের দিয়ে। কারণ প্যাথোজেন কিন্তু আমাদের আছে লুমেনের মধ্যে, মেনলি প্যাথোজেনগুলো, তাই না? বা ভিতরে থাকতে পারে, ভিতরে থাকলে তো এই আইজি অ্যান্টিবডি ডিরেক্টলি প্যাথোজেনকে কিল করে দিবে বাইন্ড করার মাধ্যমে। কিন্তু এই যখন আমাদের কোনো একটা প্যাথোজেন, মেনলি অনেকগুলো প্যাথোজেন কিন্তু লুমেনের মধ্যেই ঘোরাফেরা করতেছে, তো লুমেন থেকে কিন্তু আর শরীর বা হিউম্যান ফিজিওলজিক্যাল সিস্টেম এটাকে ভিতরেই ঢুকতে দিবে না। তখন এই IgA2 অ্যান্টিবডি কী করবে, আমাদের যাবে হলো মিউকোসাল অ্যাপিথেলিয়াল সেল পার হয়ে লুমেনের দিকে। এখন যাওয়ার প্রসেসটা একটু ডিফারেন্ট। এখানে এই মিউকোসাল অ্যাপিথেলিয়াল সেলের বাইরে কিছু রিসেপ্টর থাকে, ইটস কল্ড পলিমারিক ইমিউনোগ্লোবিন রিসেপ্টর, ইটস কল্ড পলিমারিক ইমিউনোগ্লোবিন রিসেপ্টর। এই রিসেপ্টরটা এই অ্যান্টিবডির সাথে বাইন্ড হয়ে যায় প্রথমে, ঠিক আছে? কী করলো, এই IgA2 অ্যান্টিবডি যেটা আছে, এই IgA2 অ্যান্টিবডি যেটা আছে, এই IgA2 অ্যান্টিবডিটা এইটার সাথে আমাদের বাইন্ড হয়ে যাবে কি, আমাদের PIGR রিসেপ্টর। বাইন্ড হওয়ার পরে সেই IgA2টাকে আমাদের এই PIGR অ্যান্ডোসাইটোসিস প্রক্রিয়া বা ট্রান্সসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে এই এপিথেলিয়াল সেলের মধ্য দিয়ে আমাদের এইখান থেকে লুমেনের মধ্যে পাস করবে। তো মানে একটা গর্ত তৈরি করবে, সেই গর্ত করে তারপরে এই PIGR রিসেপ্টরটা ওর সাথে বাইন্ড করে এটাকে এই এপিথেলিয়াল সেল ব্যারিয়ারটা পাস করতে সাহায্য করবে। এবং এই পাস করার সময় একটা গুরুত্বপূর্ণ জিনিস ঘটে, সেটা হলো এই PIGR রিসেপ্টরের কিছু অংশ ব্রেকডাউন হয়ে যায়। ব্রেকডাউন হয়ে এই লুমেনের মধ্যে গিয়ে ব্রেকডাউন হয়ে যে অংশটা ব্রেকডাউন হলো সেই অংশটা আবার যুক্ত হয়ে যায় এই আমাদের ডাইমেরিক ফর্ম অফ IgA2 অ্যান্টিবডির সাথে, অনেকটা এই IgA অ্যান্টিবডিকে ঘিরে রাখে। কেন এটা হলো, এবং এটাকে নাম দিয়েছি আমরা সিক্রেটরি কম্পাউন্ড, সিক্রেটরি কম্পোনেন্টস। আবার একটু বলি, প্রথমে আমাদের IgA অ্যান্টিবডি তৈরি হলো এখানে ল্যামিনার প্রক্রিয়া অঞ্চলে। তৈরি হওয়ার পরে সেই অ্যান্টিবডি অ্যাপিথেলিয়াল সেল পার হবে, তখন এই অ্যাপিথেলিয়াল সেলে থাকা পলিমারিক ইমিউনোগ্লোবিন রিসেপ্টর ওর সাথে বাইন্ড করে ওকে সাহায্য করলো ট্রান্সসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ভিতরের দিকে যাইতে। যাওয়ার পরে এই PIGR রিসেপ্টরের কিছু অংশ ব্রেকডাউন হয়ে সেই ব্রেকডাউন অংশটা আবার কি করবে, IgA অ্যান্টিবডিকে চারপাশে ঘিরে এরকম একটা প্রোটেকশন লেয়ার তৈরি করবে। এটার নামই হলো সিক্রেটরি কম্পোনেন্ট। কেন এটা হলো, কারণ এই লুমেনের মধ্যে বা অ্যাপিথেলিয়াল সেলের মধ্যে বা চারপাশে কিন্তু অনেক ধরনের প্রোটিওলাইটিক এনজাইম আছে, কারণ এখানে খাবার পরিপাক হয় না, তারপরে অনেক ধরনের প্রোটিওলাইটিক এনজাইম আছে, বিভিন্ন ধরনের সিক্রেশন আছে। সেই সিক্রেশন বা সেই প্রোটিওলাইটিক এনজাইমগুলো যাতে এই অ্যান্টিবডিকেই মেরে ফেলতে না পারে বা অ্যান্টিবডিকে ডিস্ট্রয় করে ফেলতে না পারে, কারণ অ্যান্টিবডি নিজেই কিন্তু একটা পেপটাইড, তাই মানে কি প্রোটিওলাইটিক এনজাইমগুলো কিন্তু এই পেপটাইডকে নষ্ট করে ফেলতে পারে। এই জন্য এই সিক্রেটরি কম্পোনেন্টটা ওই অ্যান্টিবডিটাকে সেভ করবে। তারপর যখন অ্যান্টিবডি পৌঁছায় গেল, তখন সেই অ্যান্টিবডি এই লুমেনে থাকা সকল ধরনের প্যাথোজেনগুলোর সাথে বাইন্ড করে প্যাথোজেনকে ইনঅ্যাক্টিভেট করে দেবে। এই হলো IgA অ্যান্টিবডির মেইন মেকানিজম। আশা করি বুঝতে পারছি। দেন IgA অ্যান্টিবডির আরও কিছু মেকানিজম হলো, যেমন মাদার ব্রেস্ট ফিডিং, যেমন বাচ্চা জন্মগ্রহণ করার মিনিমাম 6 মাস থেকে 1 বছর পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে বলি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ মায়ের বুকের দুধ থেকে IgA অ্যান্টিবডি বাচ্চার দেহে যাবে এবং বাচ্চা কিন্তু তার মিউকোসাল লাইনিংয়ের যে এই ইমিউনিটি সেটাকে ডেভেলপ করতে পারবে। যদি মায়ের বুকের দুধ না খায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার মিউকোসাল লাইনিং ইমিউনিটিটা দুর্বল হবে। এবং IgA অ্যান্টিবডি আমাদের অ্যাক্টিভেট করতে পারে কমপ্লিমেন্ট সিস্টেমকে। এবং আমরা জানি কমপ্লিমেন্ট সিস্টেম দুই রকমের আছে, অল্টারনেটিভ পাথওয়ে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যান্ড ক্লাসিক্যাল পাথওয়ে কমপ্লিমেন্ট সিস্টেম, মানে
দুইভাবে এটা অ্যাক্টিভেট হতে পারে। এর মধ্যে এই আইজি অ্যান্টিবডি ক্লাসিক্যাল পাথওয়েটাকে আমাদের অ্যাক্টিভেট করতে পারে না, এটা জাস্ট অল্টারনেটিভ পাথওয়েকে অ্যাক্টিভেট করতে পারে। এই হলো আইজি অ্যান্টিবডি সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।